বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। শুরুতেই একটি কথা স্পষ্ট করে বলে রাখি, আজকের এই প্রতিবেদনে এমন কিছু তথ্য থাকছে যা বাংলাদেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী এবং ৫.৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জীবনে সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে। আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে পারে এমন একটি বেতন কাঠামো জানিয়ে সরকার, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি প্রত্যেকেই দিচ্ছে ভিন্ন ভিন্ন হিসাব। কার প্রস্তাব কত বাস্তবসম্মত, কোন গ্রেডে কত টাকা বাড়বে, আর এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন নিয়ে কি সিদ্ধান্ত আসছে, সবকিছু থাকছে আজকের প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে একটু পেছনের প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে কয়েক বছর অন্তর অন্তর নতুন পে স্কেল ঘোষণা করার একটা রীতি চালু ছিল দেশে। কিন্তু ২০১৫ সালের পে স্কেলের পর দীর্ঘ এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে সেই পুরনো জায়গায়। ফলে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। এই প্রেক্ষাপটে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত হয় নবম জাতীয় বেতন কমিশন। দীর্ঘ পর্যালোচনা শেষে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। বর্তমানে সচিবালয়ের একটি ১০ সদস্যের বিশেষ কমিটি এই প্রস্তাবিত কাঠামো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে এই খাতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে সরকার। এবার আসা যাক বেতন কাঠামোর খুঁটিনাটি হিসাবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমান ২০টি গ্রেডের কাঠামো বহাল রাখা হবে। গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪টি করার আলোচনা থাকলেও তা এখনও চূড়ান্ত হয়নি। বেতন বৈষম্য কমিয়ে আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এই কমিশনের সুপারিশে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৯.৪, যা কমিয়ে ১:৮ আনার সুপারিশ করা হয়েছে। সংখ্যায় বলতে গেলে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বেড়ে হতে পারে ২০,০০০ টাকা। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। সার্বিকভাবে মূল বেতনে গড়ে প্রায় ১০৫% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং একাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। চতুর্থ গ্রেডের বেতন ৫০,০০০ থেকে বেড়ে ৭১,০০০ টাকার কাছাকাছি যেতে পারে। সরকার একই সঙ্গে একটি ধাপ ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনাও সাজিয়েছে। প্রথম ধাপে আংশিক সুবিধা প্রদান, দ্বিতীয় ধাপে আরও কিছু সুবিধা সংযুক্তি এবং তৃতীয় ধাপে অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সহজ ভাষায় সরকার চাইছে একটি দীর্ঘমেয়াদী ও ধাপে ধাপে পরিকল্পনার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসাথে বিশাল চাপ না পড়ে। এখন আসা যাক রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার তুলনামূলক চিত্রে। নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। দলটির নির্বাচনী ইশতেহারেও এই প্রতিশ্রুতি স্পষ্টভাবে উল্লেখ ছিল। নির্বাচনের পর এখন বিএনপি সরকার গঠন করেছে এবং তারাই এখন এই পে স্কেল বাস্তবায়নের মূল দায়িত্বে। ফলে দীর্ঘদিনের এই প্রতীক্ষার অবসান বিএনপি সরকারের হাত ধরেই হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
অন্যদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশের আগেই রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট পেশ করেছে। দলটি পে স্কেল নিয়ে একটি স্পষ্ট ধাপভিত্তিক প্রস্তাব দিয়েছে। তাদের বক্তব্য হল, 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত অর্থাৎ নিচের স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কমিশনের প্রস্তাবিত স্কেল সম্পূর্ণভাবে অর্থাৎ 100% বাস্তবায়ন করা হোক। আর প্রথম থেকে 9ম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাবিত স্কেলের ন্যূনতম 80% বাস্তবায়নকে যৌক্তিক বলে মনে করছে দলটি। তাদের যুক্তি, বিদ্যমান আর্থিক পরিস্থিতিতে কমিশনের সুপারিশ একযোগে সম্পূর্ণ বাস্তবায়ন করা উচ্চাভিলাষী প্রতীয়মান হয়। তাই নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেওয়া দরকার। আবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিও নিজেদের একটি বিকল্প ছায়া বাজেট প্রকাশ করেছে, যার পরিমাণ 8,52,157 কোটি টাকা। দলটির ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ সংবাদ সম্মেলনে সরকারের আসন্ন বাজেট পরিকল্পনাকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন। এনসিপির দাবি, 9ম পে স্কেলের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট আলাদা কোনো বরাদ্দ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, যা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তবে এনসিপি নিজেও একটি সুনির্দিষ্ট বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে, যা সরকার ও জামায়াতের প্রস্তাবের তুলনায় তুলনামূলক রক্ষণশীল। তাদের প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮২,০০০ টাকা করার কথা বলা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা থেকে ৬০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে ৫৩,৫০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৬,৫০০ টাকা করার প্রস্তাব করেছে দলটি। নিচের গ্রেডগুলোর জন্য তারা সুনির্দিষ্ট সংখ্যা দিয়েছে, যেমন ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ১২,২০০ টাকা, ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ১১,৯০০ টাকা, ১৮তম গ্রেডে ৮,৮০০ টাকা থেকে ১১,৭০০ টাকা, ১৯তম গ্রেডে ৮,৫০০ টাকা থেকে ১১,৪০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১১,১০০ টাকা করার সুনির্দিষ্ট প্রস্তাব করেছে এনসিপি। এই তিনটি প্রস্তাব পাশাপাশি রাখলে স্পষ্ট একটা চিত্র পাওয়া যায়। সরকার ও পে কমিশনের প্রস্তাবে ২০তম গ্রেডের বেতন ২০,০০০ টাকা পর্যন্ত যাওয়ার কথা বলা হচ্ছে। জামায়াত বলছে এই স্তরে ১০০% বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণ অঙ্কই দিতে হবে। কিন্তু এনসিপির হিসাবে এই গ্রেডের বেতন গিয়ে দাঁড়াচ্ছে ১১,১০০ টাকায়, যা কমিশনের প্রস্তাবিত অঙ্কের তুলনায় বেশ কম। অর্থাৎ এনসিপি একটি অপেক্ষাকৃত রক্ষণশীল আর্থিক অবস্থান থেকে প্রস্তাব দিচ্ছে, যেখানে রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা স্পষ্ট। অন্যদিকে জামায়াত নিচের গ্রেডে সর্বোচ্চ সুবিধা এবং ওপরের গ্রেডে আংশিক সংযম দেখাতে চাইছে। আর সরকার, যারা এখন বাস্তবায়নের দায়িত্বে, তারা একটি মধ্যপন্থী ও ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে। এই বিতর্কের মধ্যেই মাঠ পর্যায়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর চাপ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। বক্তারা বলেছেন, প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হওয়ায় তারা আর্থিকভাবে চাপে আছেন বলে অভিযোগ করেছেন তারা। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, গেজেট প্রকাশের আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করে ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। এবার আসা যাক আজকের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা
29,164টি। এর মধ্যে স্কুল কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা 5.5 লাখের মতো। সারা দেশে প্রায় 26টি সংগঠনের অধীনে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মিলিয়ে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 9 লাখ। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের সবচেয়ে বড় অভিযোগ ছিল পেনশন সুবিধা না থাকা। তারা মাত্র 1,000 টাকা বাসা ভাড়া ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে একেবারেই অপ্রতুল বলে অভিযোগ তুলেছেন শিক্ষক নেতারা। এই দীর্ঘদিনের সংকটের একটা সমাধানের পথ খুলছে এখন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যুক্ত করার একটি বড় উদ্যোগ এগিয়ে চলেছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য যথাক্রমে 6% ও 4%, মোট 10% হারে চাঁদা কর্তন করা হয়, যার ভিত্তিতে তারা অবসর সুবিধা ও কল্যাণ ভাতা পেয়ে থাকেন। সর্বজনীন পেনশন স্কিম যুক্ত হলে এই সুবিধার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনেও বড় পরিবর্তন আসবে। উদাহরণ দিয়ে বলি, 10ম গ্রেডভুক্ত একজন শিক্ষক বর্তমানে 16,000 টাকা মূল বেতনের বিপরীতে অন্যান্য ভাতা মিলিয়ে মোট 22,000 টাকা পাচ্ছেন। নতুন পে স্কেল কার্যকর হলে জুলাই থেকে তার মূল বেতন বেড়ে 24,000 টাকা হতে পারে। ফলে মোট বেতন গিয়ে দাঁড়াতে পারে 30,000 টাকার কাছাকাছি। অন্যদিকে একাদশ গ্রেডে নতুন যোগদানকারী একজন শিক্ষকের ক্ষেত্রে বর্তমান হিসাবে মূল বেতন 12,500 টাকা, সঙ্গে 1,000 টাকা বাড়ি ভাড়া ভাতা, 500 টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের 15% হিসাবে বিশেষ সুবিধা মিলিয়ে মোট প্রাপ্তি 15,875 টাকা। নতুন কাঠামোয় এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে এই পুরো প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জের কথাও স্পষ্টভাবে উঠছে অর্থনীতিবিদদের আলোচনায়। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। প্রাথমিক হিসাবে যে প্রায় 40,000 কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল, তার একটি বড় অংশ ইতিমধ্যেই অন্য জরুরি ও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ হয়ে যাওয়ায় কিছুদিন আগে অর্থ সংকটের একটা শঙ্কা তৈরি হয়েছিল। সেই সময় অনেকেই মনে করছিলেন নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ সম্ভাব্য 40,000 কোটি টাকার মধ্যে প্রায় 39,038 কোটি টাকাই জ্বালানি ভর্তুকি সহ অন্য খাতে চলে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সাম্প্রতিক তথ্য বলছে সরকার নতুন অর্থ বছরের বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখে এই সংকট কাটিয়ে ওঠার পথে এগোচ্ছে। যদিও এনসিপির অভিযোগ অনুযায়ী এই বরাদ্দ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সব মিলে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে একটু সংক্ষেপে গুছিয়ে বলি। সরকার চাইছে ধাপে ধাপে কয়েক বছরের মধ্যে পূর্ণ বাস্তবায়ন এবং সর্বনিম্ন গ্রেডে বেতন 20,000 টাকা পর্যন্ত তোলার পরিকল্পনা। জামায়াতে ইসলামী চাইছে নিচের গ্রেডে তাৎক্ষণিক 100% বাস্তবায়ন এবং ওপরের গ্রেডে 80% বাস্তবায়ন। এনসিপি চাইছে অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত ও রক্ষণশীল একটি কাঠামো, যেখানে 20তম গ্রেডের বেতন 11,100 টাকার আশেপাশে থাকবে এবং তারা সরকারের বাজেট পরিকল্পনাকে অস্বচ্ছ ও উচ্চাভিলাষী বলে সমালোচনা করছে। কর্মচারী সংগঠনগুলো চায় অবিলম্বে সম্পূর্ণ গেজেট প্রকাশ এবং তার আগে পর্যন্ত 50% মহার্ঘ ভাতা। আর এমপিওভুক্ত শিক্ষকরা অপেক্ষায় আছেন পেনশন সুবিধা ও বর্ধিত বেতনের। সব পক্ষের চাওয়া একসঙ্গে মেলানো নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তবে যেহেতু বিএনপি সরকার নিজেই নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী জুলাই মাসে নতুন অর্থ বছরই হতে চলেছে এই দীর্ঘ অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক বাঁক। চূড়ান্ত গেজেট কিরূপে প্রকাশিত হয়, কোন প্রস্তাবের কতটা প্রতিফলন তাতে থাকে, সেটাই এখন দেখার বিষয়।
দর্শক, আমরা চেষ্টা করেছি নবম পে স্কেলের সবচেয়ে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার। সরকার, জামায়াত ও এনসিপির প্রস্তাবনার তুলনামূলক চিত্র সহ। তবে মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত সরকারি গেজেট আকারে প্রকাশিত না হচ্ছে ততদিন পর্যন্ত এইসব তথ্য প্রস্তাবনা পর্যায়ে থাকছে, চূড়ান্ত নয়। তাই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসিয়াল প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানান। কোন প্রস্তাবটি আপনার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হচ্ছে, সরকারের, জামায়াতের নাকি এনসিপির, সেটাও কমেন্টে লিখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল প্রতিবেদন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরিচিত সরকারি কর্মচারী বা শিক্ষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। দেখা হবে আগামী প্রতিবেদনে নতুন কোনো তথ্য ও আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।